আসসালামু আলাইকুম। দেখো, আজকে আমরা যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে সংস্কার, বৈশিষ্ট্য ও পর্যালোচনা, অর্থাৎ যেটা দ্বিতীয় অধ্যায় আছে। ঠিক আছে? তো দেখো, এখানে প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে যে 19 শতকের বাংলা সাময়িক পত্র, সংবাদপত্র ও সাহিত্যে সমাজের প্রতিফলন। তার মানে এই 19 শতকের বাংলা সমাজের প্রতিফলন সমকালীন সাময়িক পত্র, সংবাদপত্র ও সাহিত্যে যেভাবে ফুটে উঠেছে, তো সেইগুলোই সম্পর্কে আমরা এখানে আলোচনা করব। যেমন সাময়িক পত্র ক্ষেত্রে যেমন হচ্ছে বামাবর্ধিনী পত্রিকা, সংবাদপত্রের ক্ষেত্রে যেমন হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা, তারপর গ্রাম বার্তা, প্রকাশিকা পত্রিকা। সাহিত্যের ক্ষেত্রে যেমন হুতম প্যাঁচার নকশা, নীল দর্পণ নাটক। তো এইগুলো সম্পর্কে আজ আলোচনা করব। ঠিক আছে? তো দেখো, এখান থেকে কি কি শর্ট কোশ্চেন হতে পারে সেগুলি নিয়ে আজ আলোচনা করব। তো প্রথমে বলি যে 1818 খ্রিস্টাব্দে এই গঙ্গা কিশোর ভট্টাচার্যের হাতে একদিকে যেমন বাঙালির সংবাদপত্র চর্চা সূচনা হয়, অন্যদিকে তেমনি আবার দেখতে পাই যে শ্রীরামপুরের যে মিশনারি, যাদেরকে আমরা শ্রীরামপুর ত্রয়ী নামে যারা সবার কাছে পরিচিত আমরা জানি, যে উইলিয়াম ক্যারি, ওয়ার্ডস এবং মার্সম্যান, তো এদের হাত ধরেও আবার পত্রিকা প্রকাশিত হতে থাকে দেখতে পাই। তারপর আস্তে আস্তে ঈশ্বরচন্দ্র গুপ্ত দ্বারা সংবাদ প্রভাকর পত্রিকা প্রকাশিত হয়। তারপরে আস্তে আস্তে তথ্যবোধিনী, বামাবর্ধিনী, সম্প্রকাশ, ভারতী প্রবাসী, গ্রাম বার্তা প্রকাশিকা, তারপর হিন্দু পেট্রিয়, সঞ্জীবিনী, সন্ধ্যা বেঙ্গলি, এসব সংবাদপত্রগুলো তারপর প্রকাশিত হতে দেখা যায় এবং সেগুলি দ্বারা আমরা একদিকে যেমন তোমার জাতীয়তাবাদের প্রতিফলন ঘটে, অন্যদিকে তেমনি সেই সময়কার সমাজের বিভিন্ন ভাবনার প্রতিফলন ঘটতে দেখা যায়। ঠিক আছে? তো দেখো, এখান থেকে যেমন কোশ্চেন হতে পারে যে মার্সম্যান সম্পাদিত দুটি পত্রিকার নাম লেখো। তাহলে একটা বলবে সমাচার দর্পণ আর একটা হচ্ছে দিগদর্শন। ঠিক আছে? এই দুটো পত্রিকা হচ্ছে মার্সম্যান দ্বারা সম্পাদিত, এই দুটি পত্রিকা, এটা মনে রাখবে। তারপর যেটা বললাম যে সংবাদ প্রভাকর, এই সংবাদ প্রভাকর পত্রিকাটি কার? এটা হচ্ছে ঈশ্বরচন্দ্র গুপ্ত, মনে রাখবে। যদি বলা হয় যে বাংলা ভাষায় প্রকাশিত প্রথম মাসিক সাময়িক পত্রের নাম কি, তাহলে বলবে যে বাংলা ভাষায় প্রকাশিত প্রথম মাসিক সাময়িক পত্রের নাম হচ্ছে দিগদর্শন। আর বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাপ্তাহিক পত্রিকা কি, সেটা বলবে সমাচার দর্পণ। এটা হচ্ছে বিশেষত 19 শতকে। তাহলে 19 শতকে বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাপ্তাহিক পত্রিকার নাম হলো সমাচার দর্পণ। ঠিক আছে? আর যদি বলা হয় প্রথম দৈনিক বাংলা সংবাদপত্রের নাম কি, তাহলে হবে সংবাদ প্রভাকর। ঠিক আছে? যার সম্পাদক ছিলেন ঈশ্বরচন্দ্র গুপ্ত, মনে রাখবে। এটা হচ্ছে প্রথম দৈনিক বাংলা সংবাদপত্র। কি বললাম নাম? সংবাদ প্রভাকর। আর এর যিনি সম্পাদক ছিলেন তিনি হচ্ছেন ঈশ্বরচন্দ্র গুপ্ত। ঠিক আছে? এখানে আর একটা মনে রাখবে, সংবাদ কৌমুদী, এর সম্পাদনা কে করেছেন? রাজা রামমোহন রায়। সংবাদ কৌমুদী, এই সংবাদ কৌমুদী কবে প্রকাশিত হয় না 1821 খ্রিস্টাব্দে। ঠিক আছে? এখান থেকে আর একটা কোশ্চেন হয়, এটা মনে রাখবে যে রাজা রামমোহন রায় তার কোন পত্রিকায় সতীদাহ প্রথার বিরুদ্ধে জনমত গড়ে তোলেন? এটার উত্তর হবে সংবাদ কৌমুদী। ঠিক আছে? দেখো, এরপর আসছি যেটা, সেটা হচ্ছে যে বামাবর্ধিনী। তো এই 19 শতকে বাংলা ভাষায় প্রকাশিত যেসব সাময়িক পত্র তৎকালীন সমাজের প্রতিফলন ফুটে উঠেছে, তো সেগুলির মধ্যে একটা অন্যতম ছিল এই বামাবর্ধিনী পত্রিকা। মনে রাখবে এই বামাবর্ধিনী পত্রিকাটি হচ্ছে একটি মাসিক পত্রিকা। ঠিক আছে? আর যদি
বলা হয় যে বামাবোধিনী সভা প্রতিষ্ঠা হয় কত খ্রিস্টাব্দে, এটা মনে রাখবে, 1863 খ্রিস্টাব্দে। ঠিক আছে, 1863 খ্রিস্টাব্দে, 1863 খ্রিস্টাব্দে হচ্ছে বামাবোধিনী সভা প্রতিষ্ঠা হয়। এই বামাবোধিনী সভা প্রতিষ্ঠা হচ্ছে 1863 খ্রিস্টাব্দে। ঠিক আছে, ব্রাহ্ম আন্দোলনের নেতা ছিলেন কেশব চন্দ্র সেন। তো সেই কেশব চন্দ্র সেনের অনুগামী ছিলেন উমেশ চন্দ্র দত্ত। তো এই উমেশ চন্দ্র দত্ত কয়েকজন তরুণ ব্রাহ্মদেরকে নিয়ে এই বামাবোধিনী সভা প্রতিষ্ঠা করেন। ঠিক আছে, দেখো, যদি বলা হয় যে বামাবোধিনী পত্রিকার একজন বিশিষ্ট লেখিকার নাম লেখো, তাহলে বলবে যে বামাবোধিনী পত্রিকার একজন বিশিষ্ট লেখিকা ছিলেন মানকুমারী বসু। আর যদি বলা হয় যে এই বামাবোধিনী পত্রিকা প্রধান উদ্দেশ্য কি ছিল, তাহলে বলবে যে স্ত্রী শিক্ষার প্রসার এবং নারী জাতির উন্নয়ন ঘটানো ছিল এই বামাবোধিনী পত্রিকার প্রধান উদ্দেশ্য। ঠিক আছে, আর যদি বলা হয় যে এই যে বামাবোধিনী পত্রিকা, এই বামাবোধিনী পত্রিকার বামা বলতে কাদেরকে বোঝানো হয়েছে, বামা বলতে বোঝানো হচ্ছে নারীদেরকে। ঠিক আছে, তার মানে বামা কথার অর্থ এখানে হচ্ছে নারী, এটা মনে রাখবে। বামা, বামা মানে বোঝানো হচ্ছে নারী। ঠিক আছে, এটা মনে রাখবে। তাহলে যদি বলা হয় যে এই বামাবোধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন, তাহলে কি বলবে উমেশ চন্দ্র দত্ত। আর বামাবোধিনী পত্রিকা প্রথম প্রকাশিত হয়েছিল 1863 খ্রিস্টাব্দে। ঠিক আছে, এটা মনে রাখবে। এরপর দেখো আমরা আসছি সংবাদপত্রের ক্ষেত্রে। সংবাদপত্রের ক্ষেত্রে যদি আসি, তাহলে প্রথমে আসি হিন্দু প্যাট্রিয়ট যে পত্রিকা। তাহলে এখান থেকে কি কোশ্চেন হতে পারে, দেখো এখান থেকে কি কোশ্চেন হতে পারে, যেমন এই হিন্দু প্যাট্রিয়ট যে পত্রিকা, তো এই পত্রিকার যদি বলা হয় প্রথম সম্পাদক কে ছিলেন, তাহলে প্রথম সম্পাদক যিনি ছিলেন তিনি হচ্ছেন গিরিশচন্দ্র ঘোষ, মনে রাখবে। যদি বলা হয় যে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন, তাহলে বলবে গিরিশচন্দ্র ঘোষ। আর যদি কোশ্চেন হয় যে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক কে, তাহলে বলবে হরিশচন্দ্র মুখোপাধ্যায়। মনে থাকবে, এটা ভালো করে মনে রাখবে যে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার প্রথম যদি সম্পাদক বলা হয় তাহলে বলবে গিরিশচন্দ্র ঘোষ। আর যদি বলা হয় যে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক কে ছিলেন, তাহলে বলবে হরিশচন্দ্র মুখোপাধ্যায়। ঠিক আছে, আর যদি বলা হয় এখান থেকে আরো কোশ্চেন হতে পারে যে এই হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার প্রথম মালিক বা স্বত্বাধিকারী কে ছিলেন, তাহলে এর অ্যান্সার হবে মধুসূদন রায়। এখানে মনে রাখবে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্বত্বাধিকারী ছিলেন। তো এই হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার যিনি প্রথম স্বত্বাধিকারী অর্থাৎ প্রথম মালিক যিনি ছিলেন তিনি হচ্ছেন মধুসূদন রায়, দ্বিতীয় যিনি ছিলেন তিনি হচ্ছেন গিরিশচন্দ্র ঘোষ এবং তৃতীয় যিনি ছিলেন তিনি হচ্ছেন হরিশচন্দ্র মুখোপাধ্যায়। এটা মনে রাখবে। ঠিক আছে, আর এই হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা প্রথম প্রকাশিত হয়েছিল 1853 খ্রিস্টাব্দে। মনে রাখবে যে এই হিন্দু প্যাট্রিয়ট পত্রিকাটি প্রথম প্রকাশিত হয়েছিল 1853 খ্রিস্টাব্দে। ঠিক আছে, এখানে আর একটা কোশ্চেন হয় যে
1855 খ্রিস্টাব্দে যে সাঁওতাল বিদ্রোহ হয়েছিল, তো সেই সাঁওতাল বিদ্রোহে একমাত্র হিন্দু প্যাট্রিয়ট পত্রিকাই এই বিদ্রোহকে সমর্থন করেছিল। তার মানে এমন কোন পত্রিকা, যে পত্রিকা এই সাঁওতাল বিদ্রোহকে সমর্থন করে এবং সাঁওতাল এলাকায় সামরিক শাসন জারির তীব্র বিরোধিতা করেছিল, তো সেই পত্রিকাটার নাম হচ্ছে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা। এটা মনে রাখবে, ঠিক আছে? আর এখানে কি কোশ্চেন হতে পারে দেখো, এখান থেকে একটা কোশ্চেন হতে পারে যে তোমরা আগেও জেনেছো নীল কমিশন কবে গঠন করা হয় বা কবে এই নীল কমিশন সরকার গঠন করেছিলেন? তো এটা হবে 1860 খ্রিস্টাব্দে। এটা মনে রাখবে, নীল কমিশন। নীল কমিশন হচ্ছে 1860 খ্রিস্টাব্দে গঠন করা হয়েছিল নীল কমিশন, ঠিক আছে? এটা মনে রাখবে। এরপরে দেখো, এরপর আমরা আসি যে সংবাদপত্র, সেটা হচ্ছে গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকা। দেখো 19বিংশ শতকের বাংলায় গ্রামীণ সাংবাদিকতার ক্ষেত্রে এই গ্রাম বার্তা প্রকাশিকা নামে পত্রিকাটি এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেখো এখান থেকে কি কোশ্চেন হতে পারে, যদি বলা হয় যে গ্রামীণ সংবাদপত্রের জনক বলা হয় কোন পত্রিকাকে, তাহলে বলবে যে গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকাকে, ঠিক আছে? তার মানে গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকাকে গ্রামীণ সংবাদপত্রের জনক বলা হয়, এটা মনে রাখবে, ঠিক আছে? এই গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকা প্রকাশিত হতো কোথা থেকে যদি বলা হয়, তাহলে বলবে কুষ্টিয়া, কুষ্টিয়া থেকে, ঠিক আছে? এই পত্রিকার, এই যে বললাম গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকা, এই পত্রিকার সম্পাদক কে ছিলেন মনে রাখবে, হরিনাথ মজুমদার। আর এই হরিনাথ মজুমদার কি নামে পরিচিত ছিলেন সবার কাছে? কাঙাল হরিনাথ, ঠিক আছে? হরিনাথ মজুমদার। সবার কাছে পরিচিত ছিলেন কাঙাল হরিনাথ নামে। কাঙাল হরিনাথ নামে সবার কাছে পরিচিত ছিলেন, ঠিক আছে? দেখো এখান থেকে কি কি কোশ্চেন হতে পারে, যেমন হরিনাথ মজুমদারকে কেন কাঙাল হরিনাথ বলা হয়, ঠিক আছে? যদি এটা বলা হয় তাহলে এরকম ধরনের কোশ্চেনের ক্ষেত্রে কি বলবে, দেখো কেন তাকে কাঙাল হরিনাথ বলা হচ্ছে, হরিনাথ মজুমদারকে? দেখো 19 শতকে পূর্ববঙ্গে, যেহেতু পূর্ববঙ্গের এই 19 শতকে দেখো পূর্ববঙ্গের এই পরিকাঠামোগত সমস্যা, তারপর সেখানকার পুঁজির অভাব, তো এই সমস্ত থাকা সত্ত্বেও অনেক কষ্ট, যন্ত্রণা,
সহ্য করে এই হরিনাথ মজুমদার এই গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকার কাজে নিজেকে আত্মনিয়োগ করেছিলেন। তিনি স্কুলের শিক্ষকতার কাজ ছেড়ে দিয়ে এই পত্রিকা প্রকাশে নিজেকে সঁপে দিয়েছিলেন। এই কারণে আমরা দেখতে পাই যে তিনি তার শেষ জীবনে অনেক কষ্ট ভোগ করেছেন, অর্থের অভাব দেখা গিয়েছে, অনেক কষ্ট পেয়েছেন। তিনি গ্রাম বাংলার মানুষদের সমব্যথী ছিলেন, তাদের দুঃখ কষ্টকে তিনি নিজের দুঃখ কষ্ট বলে মনে করতেন, সেই জন্য তিনি গ্রাম বাংলার মানুষদের সমব্যথী ছিলেন। তাই এই হরিনাথ মজুমদার সবার কাছে কাঙাল হরিনাথ নামে পরিচিত ছিলেন। এই কোশ্চেনটা ভালো করে মনে রাখবে যে হরিনাথকে কেন কাঙাল হরিনাথ বলা হয়, বা হরিনাথ মজুমদারকে কেন কাঙাল হরিনাথ বলা হয়। ঠিক আছে, আর একটা কোশ্চেন এখান থেকে হয়, যদি বলা হয় লালন ফকিরের গান প্রথম কোন পত্রিকাতে প্রকাশিত হয়, তাহলে সেটা হবে এই গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকা। ঠিক আছে, এটা মনে রাখবে যে লালন ফকিরের গান প্রথম প্রকাশিত হয়েছিল এই গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকায়। আর একটা কথা এখানে মনে রাখবে, এই লালন ফকিরের একজন শিষ্য ছিলেন এই হরিনাথ মজুমদার, যাকে আমরা সবাই কাঙাল হরিনাথ নামে চিনি। ঠিক আছে, এটা মনে রাখবে। আর এই গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকা প্রকাশিত হয়েছিল, আমি একটু আগেই বললাম, কুষ্টিয়া জেলার একটা জায়গা আছে, সেটা বলতে পারলে আরো ভালো, কুমারখালী। সেই কুমারখালী থেকে প্রকাশিত হয়েছিল এই পত্রিকাটি। আর পত্রিকাটি প্রকাশিত হয়েছিল 1863 খ্রিস্টাব্দে, মনে রাখবে। কুষ্টিয়া জেলার কুমারখালী থেকে প্রকাশিত হয়েছিল এই গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকা 1863 খ্রিস্টাব্দে। ঠিক আছে, এরপরে আসছি সাহিত্য। তো সাহিত্যের ক্ষেত্রে যেমন প্রথমে আছে হুতম প্যাঁচার নস্কা, তারপরে হচ্ছে নীল দর্পণ নাটক। তো প্রথমে আসি হুতম প্যাঁচার নস্কা। ঠিক আছে, দেখো এই যে 19 শতকে বাংলা সাহিত্যের যেসব গ্রন্থে বাংলার তৎকালীন সমাজের প্রতিচ্ছবিগুলো তুলে ধরা হয়েছে, তো সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে এই হুতম প্যাঁচার নস্কা। তো এখান থেকে দেখো কি কি কোশ্চেন হতে পারে, শর্ট কোশ্চেন কি কি হতে পারে। যেমন যদি বলা হয় যে হুতম প্যাঁচা ছদ্মনাম কে গ্রহণ করেছিলেন, তাহলে তার আনসার হবে যে কালীপ্রসন্ন সিংহ। বা ঘুরিয়েও কোশ্চেন হতে পারে, কালীপ্রসন্ন সিংহ কোন ছদ্মনাম ব্যবহার করেন, হুতম প্যাঁচা। ঠিক আছে, এটা একটা কোশ্চেন হতে পারে। তারপর এখানে আর একটা কোশ্চেন হতে পারে যে বিদ্যুৎ সাহিনী সভা যেটা আছে, তো সেই সভাকে প্রতিষ্ঠা করেছিলেন কালীপ্রসন্ন সিংহ। এটা মনে রাখবে, বিদ্যুৎ সাহিনী সভা প্রতিষ্ঠা করেন কালীপ্রসন্ন সিংহ। ঠিক আছে, দেখো তার যে হুতম প্যাঁচার নস্কা এই যে গ্রন্থ, এই গ্রন্থটি হচ্ছে একটা ব্যঙ্গ বিদ্রাত্মক সামাজিক নস্কা জাতীয় রচনা। আর এই গ্রন্থটা প্রথম প্রকাশিত হয়েছিল 1861 খ্রিস্টাব্দে, মনে রাখবে।
এই গ্রন্থটিতে আমরা দেখতে পাই যে কলকাতার ধনী নব্য বাবু সমাজের চরিত্র অঙ্কন করে পাশ্চাত্য সংস্কৃতির অন্ধ অনুকরণকারী এই বাবু কালচারের তীব্র নিন্দা করা হয়েছে এখানে। আর যাদের সমালোচনা করা হয়েছে তারা সকলেই হচ্ছে লেখকের মতো একই উচ্চ শ্রেণীভুক্ত এবং তৎকালীন সমাজের অত্যন্ত পরিচিত ব্যক্তি, এবং তাদেরকে আমরা দেখেছি যে সমাজের এই যে ব্যক্তিদের কথা বলা হচ্ছে তারা তিনটে শ্রেণীতে বিভক্ত ছিলেন। ইংরেজি শিক্ষিত সাহেবী চালচলনের অন্ধ অনুকরণকারী প্রথমত, দ্বিতীয়ত আমরা বলতে পারি যে ইংরেজি শিক্ষিত নবপন্থী যারা সাহেবী চালচলনের অনুকরণকারী নন। আর একটা ছিলেন তৃতীয় যেটা, সেটা হচ্ছে ইংরেজি না জানা গোঁড়া হিন্দু সমাজ, তাই তো? এটাই আমরা এখানে জেনেছি, তোমরা আগে জেনেছো যখন পড়েছো। এখানে আর একটা মনে রাখবে যে বাংলা গদ্য সাহিত্যের, বাংলার যে গদ্য সাহিত্য, তো বাংলা গদ্য সাহিত্য রচনার ক্ষেত্রে এই হুতম পেঁচার নস্কা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ দলিল, এটা মনে রাখবে। ঠিক আছে, দেখো এখান থেকে আর কি কি কোশ্চেন হতে পারে। দেখো যদি বলা হয় যে এই হুতম পেঁচা নস্কা, আমি একটু আগেই বললাম যে হুতম পেঁচা নস্কা কালীপ্রসন্ন সিংহ কি তুলে ধরেছেন, তো যে কথাগুলো আমি একটু আগেই বললাম, সমকালীন যুগের কলকাতার সামাজিক জীবনের বিভিন্ন কুৎসিতের রূপ, যেটা আমি একটু বাবু কালচারের কথা বললাম, তো সেগুলোকেই তুলে ধরা হয়েছে, তাই তো? তাদের তীব্র নিন্দা করা হয়েছে, তাদের কুৎসিত দিকগুলোকে। এখানে যদি বলা হয় আর একটা কোশ্চেন হতে পারে যে দেখো এই হুতম পেঁচার নস্কায় প্রথম প্রকাশিত নস্কা কি ছিল? মনে রাখবে এটা চড়ক, ঠিক আছে? এটা মনে রাখবে, এটা একটা কোশ্চেন হতে পারে যে হুতম পেঁচার নস্কায় প্রথম প্রকাশিত নস্কা কি ছিল, তাহলে বলবে চড়ক, ঠিক আছে? এরপর আসছি দেখো যেটা, সেটা হচ্ছে যে নীলদর্পণ নাটক, ঠিক আছে? এখান থেকে কি কোশ্চেন হতে পারে দেখো, এখান থেকে কি কি কোশ্চেন হতে পারে, শর্ট কোশ্চেন দেখো। যদি বলা হয় যে এই নীলদর্পণ নাটক কবে প্রকাশিত হয়, মনে রাখবে 1860 খ্রিস্টাব্দে নীলদর্পণ নাটক, ঠিক আছে, প্রকাশিত হয় নীলদর্পণ নাটক। এই নীলদর্পণ নাটক প্রকাশিত হচ্ছে 1860 খ্রিস্টাব্দে। ঠিক আছে, আর এই নীলদর্পণ নাটকের রচয়িতা ছিলেন দীনবন্ধু মিত্র। দীনবন্ধু মিত্র ছিলেন নীলদর্পণ নাটকের রচয়িতা, ঠিক আছে? এটা একটা কোশ্চেন হতে পারে। আর কি কোশ্চেন হতে পারে যে এই নীলদর্পণ নাটকের ইংরাজি অনুবাদ কে করেছিলেন? এই নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদ কে করেছিলেন? মনে রাখবে মাইকেল মধুসূদন দত্ত, ঠিক আছে? নীলদর্পণ নাটকের ইংরাজি অনুবাদ করেন মাইকেল মধুসূদন দত্ত। আর দেখো যদি বলা হয় এই নীলদর্পণ নাটকে কয়েকটি চরিত্রের নাম লেখো, তাহলে বলবে যেমন তোরাপ, কাজের মেয়ে আদুরি, তারপরে হচ্ছে নবীন, মাধব প্রমুখ, ঠিক আছে?
এখানে আর একটা কথা মনে রাখবে যে 1872 খ্রিস্টাব্দে কলকাতায় প্রতিষ্ঠিত ন্যাশনাল থিয়েটার বা জাতীয় নাট্যশালার মঞ্চস্থ প্রথম নাটক ছিল এই নীলদর্পণ। এটা মনে রাখবে। এখান থেকে আর একটা কোশ্চেন হয় যে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কোন নাটকটিকে মার্কিন লেখক হ্যারিয়েট বিচার স্টোর আঙ্কেল টমস কেবিনের সঙ্গে তুলনা করেছেন? তাহলে মনে রাখবে এটা হচ্ছে এই নীলদর্পণ নাটক। এই নীলদর্পণ নাটকটিকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আঙ্কেল টমস কেবিনের সঙ্গে তুলনা করেছেন। ঠিক আছে, এটা মনে রাখবে। মার্কিন লেখক হ্যারিয়েট বেচার স্টোরস আঙ্কেল টমস কেবিনের সঙ্গে তুলনা করেছেন এই নীলদর্পণ নাটকটিকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ঠিক আছে, আর এই নীলদর্পণই হলো প্রথম বাংলা নাটক যা ইংরেজি ভাষায় অনুদিত হয়। এটা মনে রাখবে যে প্রথম বাংলা নাটক যা ইংরেজি ভাষায় অনুদিত হয় সেটা ছিল নীলদর্পণ। এরপরে দেখো, যদি বলা হয় যে নীলদর্পণ নাটক কোন পটভূমিকায় লেখা হয়েছিল, তাহলে বলবে যে নীল বিদ্রোহের পটভূমিকায়। এই নীলদর্পণ নাটকটি নীল বিদ্রোহের পটভূমিকায় লেখা হয়েছিল। ঠিক আছে, তো দেখো আজ আমরা এই 19 শতকে যে সমস্ত সাময়িক পত্র, সংবাদপত্র এবং সাহিত্য যেগুলোর কথা আমি তোমাদের বললাম, যে সাময়িক পত্র হিসাবে যার কথা, সংবাদপত্র হিসাবে যার কথা এবং সাহিত্য হিসাবে যার কথা আমি তুলে ধরলাম, তো সেখান থেকে কি কি কোশ্চেন হতে পারে, যেমন সাময়িক পত্রে মামাবর্দিনী, সংবাদপত্রে হিন্দু পেট্রিয়ট, তারপর গ্রাম বার্তা, প্রকাশিকা পত্রিকা, সাহিত্যের ক্ষেত্রে হুতম পেঁচা নস্কা, নীলদর্পণ। তো এখান থেকে কি কি শর্ট কোশ্চেন হতে পারে সেগুলো নিয়ে আজ আলোচনা করলাম। তো এগুলো একটু ভালো করে দেখবে আর পড়বে। ঠিক আছে, তো আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।